শুরুতেই একটা কথা বলি। আ মাঝে, মাঝে না দেখতে খুব ছোট জিনিসের ওজন কিন্তু সবচেয়ে বেশি হয়। একদম ঠিক বলেছেন। আমাদের এই গভীর আলোচনাগুলোতে আমরা তো সাধারণত অনেক বড়, বড় বই বা অনেক পৃষ্ঠার গবেষণাপত্র নিয়ে বসি, তাই না? হ্যাঁ, অনেক সময় তো স্তূপাকার তথ্য থাকে আমাদের সামনে। ঠিক। কিন্তু আজকে আমাদের সামনে সেরকম কোনো তথ্যের পাহাড় নেই। আজকের উপাদানটা ভীষণ সংক্ষিপ্ত। শুধু একটা শিরোনাম আর একটা মাত্র বাক্য। হ্যাঁ, কিন্তু ওই একটা বাক্যই মানুষের চিরাচরিত চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদম। শিরোনামটা হলো দি আর্কিটেক্ট অফ ইয়োর ওন ডেস্টিনি। আর মূল বাক্যটা হলো জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আচ্ছা। আমাদের আজকের লক্ষ্যই হলো এই ছোট বাক্যটার ভেতরে যে একটা আস্ত জীবন দর্শন লুকিয়ে আছে, সেটাকে একেবারে শেকড় থেকে বিশ্লেষণ করা। মানে উৎসটা আকারে খুব ছোট হলেও এর ব্যাপ্তিটা আসলে অনেক বিশাল। শুনলে প্রথমে খুব সহজ মনে হয় যে হ্যাঁ, জীবন তো আমারই। কিন্তু যখন এটা বাস্তবে প্রয়োগ করার কথা আসে, তখনই আসল ওজনটা টের পাওয়া যায়, তাই তো? একদম ঠিক ধরেছেন। এই একটা বাক্য আসলে মানুষের পুরো অস্তিত্বের দায়ভার মানে তার নিজের কাঁধেই তুলে দিচ্ছে। এই জায়গাটাতেই আমি একটু থামতে চাই। আমরা যদি শিরোনামটার দিকে তাকাই, দি আর্কিটেক্ট অফ ইয়োর ওন ডেস্টিনি, মানে নিজের ভাগ্যের স্থপতি। এখানে এই আর্কিটেক্ট বা স্থপতি শব্দটার ব্যবহার তো নিশ্চয়ই কাকতালীয় নয়। না, মোটেও না। এটা খুব ভেবেচিন্তেই বলা হয়েছে আসলে। কারণ একজন স্থপতির কাজটা কি? তিনি তো আর একটা শূন্য জায়গায় গিয়ে এলোমেলো ইট গাঁথেন না। হ্যাঁ, তার কাছে একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট থাকে। ঠিক। তিনি জানেন কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, কোথায় জানালা দিলে আলো আসবে। পুরো বিষয়টা অত্যন্ত সুপরিকল্পিত। তো জীবনকে এরকম একটা নির্মাণাধীন ভবনের সাথে তুলনা করাটা কি একটু বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে না? শুনতে যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু রূপকটার পেছনের যুক্তিটা খুব নিখুঁত। এখানে স্থপতি শব্দটার সবচেয়ে বড় তাৎপর্য হল উদ্দেশ্য বা ইন্টেনশন। আচ্ছা, ইন্টেনশন। ধরুন, একটা জঙ্গল, সেটা তো প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে, তাই না? সেখানে কোনো নকশা থাকে না, আগাছা নিজের মতো বাড়ে। হ্যাঁ, ঠিক। কিন্তু একটা ভবন তো আর নিজে নিজে তৈরি হয় না। উৎসটা এখানে দাবি করছে যে মানুষের জীবন কোনো আগাছাপূর্ণ জঙ্গল নয় যে তার নিজের খেয়ালখুশি মতো বেড়ে উঠবে। ও আচ্ছা। জীবনকে যদি অর্থবহ কিছু হতে হয়, তবে সেখানে একজন স্থপতির সচেতন হস্তক্ষেপ প্রয়োজন। আর সেই স্থপতি অন্য কেউ নয়, স্বয়ং ওই মানুষটাই। কিন্তু এই শিরোনামের ভেতরে না একটা অদ্ভুত ধারণাগত সংঘর্ষ আছে বলে আমার মনে হচ্ছে। কি রকম? খেয়াল করুন, একদিকে বলা হচ্ছে আর্কিটেক্ট বা স্থপতি, যা সচেতন পরিকল্পনার প্রতীক। অন্যদিকে ব্যবহার করা হয়েছে ডেস্টিনি বা ভাগ্য শব্দটা। হ্যাঁ, বৈপরীত্যটা বেশ স্পষ্ট। আমাদের সাধারণ বোঝাপড়ায় ভাগ্য বলতে তো এমন কিছু বোঝায় যা আগে থেকেই লেখা আছে। আমরা তো কথায় কথায় বলি না যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। একদম। এটা তো আমাদের মজ্জাগত একটা বিশ্বাস। মানুষ সাধারণত বিশ্বাস করে যে ভাগ্য হলো এমন এক অদৃশ্য শক্তি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাহলে ভাগ্যের আবার স্থপতি হয় কি করে? এটা অত্যন্ত তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ। এই শিরোনামটা সচেতনভাবেই কিন্তু এই বৈপরীত্যটা তৈরি করেছে। ইচ্ছে করে এই ধাক্কাটা দেওয়া হয়েছে। একদম তাই। এটা মানুষের হাজার বছরের পুরনো একটা মানসিকতাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ভাগ্য বা ডেস্টিনির যে প্রচলিত ধারণা, যেখানে মানুষ কেবল একটা পূর্ব নির্ধারিত চিত্রনাট্যের পুতুল মাত্র, এই উৎসটা সেই ধারণাকে পুরোপুরি অস্বীকার করছে। ভাগ্য আকাশ থেকে পড়ে না। একদমই না, বা কোনো অদৃশ্য কালিতেও লেখা হয় না। ভাগ্য হল প্রতিদিনের ছোট বড় কাজের একটা উপজাত বা বাই প্রোডাক্ট। তার এই দর্শন অনুযায়ী ভাগ্য কোনো গন্তব্য নয়, বরং এটা একটা চলমান নির্মাণ প্রক্রিয়া। একদম তাই। মানুষ যখন ভাগ্যকে পূর্ব নির্ধারিত মনে করে, তখন তার মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা বা প্যাসিভিটি কাজ করে। সে ভাবতে শুরু করে যে আমি চেষ্টা করে আর কি করব, যা হওয়ার তাই তো হবে। ঠিক। আর এই নিষ্ক্রিয়তা মানুষকে এক ভ্রমের অদ্ভুত মানসিক আরাম দেয়। আরাম। হ্যাঁ, আরাম। কারণ কিছু না করার পেছনে একটা অজুহাত পাওয়া যায়। কিন্তু দ্য আর্কিটেক্ট অফ ইয়োর ওন ডেস্টিনি শিরোনামটা সেই আরামের জায়গাটা ভেঙে দিচ্ছে। এটা বলছে যে ড্রাফটিং বোর্ডের উপর জীবনের নকশা তৈরি হচ্ছে, সেখানকার পেন্সিলটা অন্য কোনো অদৃশ্য শক্তির হাতে নেই। পেন্সিলটা মানুষের নিজের হাতেই ধরা আছে। একদম। কথাটা তাত্ত্বিকভাবে শুনতে খুব চমৎকার লাগছে, কিন্তু আমি যদি একটু সমালোচকের জায়গা থেকে প্রশ্ন তুলি, হ্যাঁ, অবশ্যই। আমরা কি এখানে বাস্তবতাকে খুব বেশি সরলীকরণ করে ফেলছি না?
জীবন আমার, সিদ্ধান্ত আমার। এটা শুনতে তো অনেকটা ওই মোটিভেশনাল পোস্টারের মতো লাগে। হ্যাঁ, অনেকেই এটা ভাবতে পারেন। কিন্তু ধরুন যে মানুষটি এমন এক পরিবেশে জন্মেছে যেখানে তার মৌলিক অধিকারই নেই, চরম দারিদ্র্য বা যুদ্ধবিধ্বস্ত কোনো সমাজে যার বসবাস, তার ক্ষেত্রে এই স্থপতি হওয়ার তত্ত্ব কিভাবে খাটবে? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কারণ একজন স্থপতিকে ভবন বানাতে হলে তো ইট, বালি, সিমেন্ট লাগে। যার কাছে সেই কাঁচামালই নেই, তাকে নিজের ভাগ্যের স্থপতি বলাটা কি এক ধরনের নিষ্ঠুরতা নয়? এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু উৎসের দর্শনটা এখানে পরিস্থিতির বাস্তবতাকে মোটেও অস্বীকার করছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে স্থপতি হওয়ার অর্থ এই নয় যে মানুষ তার চারপাশের পরিস্থিতি বা কাঁচামালগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। পরিবেশ, জন্মস্থান, অর্থনৈতিক অবস্থা এগুলো হলো সেই নির্দিষ্ট জমির মতো যা একজন স্থপতিকে দেওয়া হয়েছে। মানে জমিটা আমার হাতে নেই। ঠিক, একজন স্থপতি বলতে পারেন না যে জমিটি এবড়োখেবড়ো বলে আমি কোনো কাজই করব না। তার কাজই হলো ওই নির্দিষ্ট জমির সীমাবদ্ধতার ভেতরে থেকে সবচেয়ে ভালো নকশাটা তৈরি করা। আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। মানে জমিটার উপর হয়তো আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু ওই জমিটার উপর আমি একটা সাধারণ কুড়ে ঘর বানাবো নাকি একটা শক্ত ভিতের ছোট ঘর বানাবো, সেই সিদ্ধান্তটা আমার। হ্যাঁ, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেই পরিস্থিতির প্রতি মানুষের প্রতিক্রিয়া। প্রতিক্রিয়াটা কিভাবে কাজ করে এখানে? কাঁচামাল বা পরিস্থিতি কতটা খারাপ তার চেয়ে বড় কথা হল সেই সীমাবদ্ধতার মধ্যে মানুষ তার স্বাধীন ইচ্ছাশক্তিকে কিভাবে ব্যবহার করছে। চরম প্রতিকূলতার মধ্যেও একজন মানুষ যখন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে তার সেই ভাঙা ইটগুলো দিয়েই নিজের জীবনে স্থাপত্য নির্মাণ করে, তাই তো? একদম ঠিক। উৎসটা মূলত এই নিরঙ্কুশ মানসিক স্বাধীনতার কথাই বলছে। পরিস্থিতি যেমনই হোক, রেসপন্স করার স্বাধীনতাটা সবসময় নিজের হাতে থাকে। চমৎকার। চলুন এবার মূল বাক্যটার দিকে নজর দেওয়া যাক। উৎসটিতে বলা হয়েছে, জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। আমি এই বাক্যটার গঠন কাঠামো নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। বাক্যটাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম অংশ, জীবন আপনার। দ্বিতীয় অংশ, সিদ্ধান্তও আপনার। এটা যেন একটা অদৃশ্য দাড়িপাল্লার দুই দিক। খুব সুন্দর একটা তুলনা। মানুষ সাধারণত প্রথম অংশটার সাথে খুব আনন্দের সাথে একমত হয়। আমরা সবাই জীবনের উপর নিজেদের নিরঙ্কুশ অধিকার চাই। আমরা চাই কেউ যেন আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। কিন্তু গোলমালটা বাঁধে দ্বিতীয় অংশে গিয়ে, তাই না? একদম তাই। কেন এমন হয়? গোলমাল বাঁধার কারণ হল মানুষের সহজাত মনস্তত্ত্ব। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে সবসময় ঝুঁকি এড়াতে চায়। মানে সেফ জোনে থাকতে চায়। ঠিক, যখনই আমরা কোনো অধিকার বা স্বাধীনতা ভোগ করি, আমরা তার শুধু সুফলটুকু নিতে চাই। কিন্তু সিদ্ধান্তও আপনার অংশটা একটা সতর্কবাণীর মতো। মানে এটা মনে করিয়ে দেয় যে অধিকারের সাথে একটা অদৃশ্য লেজ জুড়ে থাকে। একদম। আর সেই লেজটার নাম হল দায়বদ্ধতা। মানুষ তার জীবনের মালিক হতে চায় ঠিকই, কিন্তু যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন সে অবচেতনভাবেই চায় সেই ভার অন্য কারো ওপর চাপিয়ে দিতে। কিন্তু কেন আমরা সিদ্ধান্ত নিতে এত ভয় পাই? কারণ প্রতিটি সিদ্ধান্তের একটা পরিণতি থাকে। সিদ্ধান্ত যদি ভুল হয়, তবে তার জন্য অনুশোচনা করতে হয়। সমাজ, পরিবার বা অন্য কোনো কর্তৃপক্ষের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলে একটা বড় সুবিধে পাওয়া যায়। সুবিধাটা কি? যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তবে খুব সহজেই অন্যকে দোষারোপ করা যায়। মানুষ নিজেকে বলতে পারে, আমি তো এটা চাইনি, আমাকে দিয়ে করানো হয়েছিল। ওহো আচ্ছা, মানে নিজের ঘাড় থেকে দায় নামিয়ে ফেলা। হ্যাঁ, এই দোষারোপের মাধ্যমে মানুষ তার নিজের ইগো বা অহংকারকে রক্ষা করে। কিন্তু এই উৎসটা মানুষের সেই ইগো রক্ষার বর্মটা কেড়ে নিচ্ছে। অধিকার এবং কর্তব্যের একটা নিখুঁত সমীকরণ দাঁড় করাচ্ছে, তাই তো? ঠিক, এটা অধিকার আর কর্তব্যের একটা অবিচ্ছেদ্য প্যাকেজ। আপনি বলতে চাইছেন এটা অনেকটা একটা আইনি চুক্তিনামার মতো, যেখানে আপনি শুধু লাভের অংশটুকু নিতে পারবেন না, চুক্তিতে সই করার অর্থ হল লোকসানের দায়ও আপনাকে নিতে হবে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। এটা সত্যি একটা অলিখিত চুক্তিনামা। যদি জীবনের স্টিয়ারিং হুইলে বসে গাড়ি চালানোর আনন্দটুকু পেতে হয়, তবে গাড়িটা ভুল পথে গেলে বা খাদে পড়লে তার দায়ও চালককেই নিতে হবে। একদম। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। বাক্যটা স্পষ্ট করে দেয় যে এই প্যাকেজটা অবিচ্ছেদ্য। এখান থেকে বেছে বেছে নিজের সুবিধামতো অংশ নেবার কোনো সুযোগ নেই। কিন্তু এই সমীকরণটা তো মানুষের উপর এক ধরনের ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করছে। কিভাবে?
ধরুন আমরা যদি স্বীকার করে নিই যে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের দায় আমাদের, তাহলে তো কোনো ব্যর্থতার জন্য ভাগ্য, সমাজ বা অন্য মানুষকে দোষ দেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। এই সবটুকু ভার নিজের কাঁধে নেওয়া কি মানুষের জন্য খুব বেশি শ্বাসরুদ্ধকর নয়? বুঝতে পারছি আপনার পয়েন্টটা। মানে এটাকে কি ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট বলা যায়, নাকি এটা সির্ফ একটা ভারী বোঝা? প্রথম দর্শনে এটাকে একটা প্রবল মানসিক চাপ বলেই মনে হয়, কারণ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করাটা এক ধরনের আরামদায়ক নেশার মতো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত স্বস্তি দেয়। যখন সেই নেশাটা কেড়ে নেওয়া হয় তখন মানুষ এক ধরনের শূন্যতা আর ভার অনুভব করে। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে এই তথাকথিত বোঝার ভেতরেই মানুষের আসল মুক্তি লুকিয়ে আছে। বোঝা কিভাবে মুক্তি দিতে পারে, এই যুক্তিটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। একটু বুঝিয়ে বলবেন কি? অবশ্যই। ধরুন, যখন কেউ তার জীবনের খারাপ অবস্থার জন্য পরিস্থিতি বা অন্য মানুষকে দোষারোপ করে, তখন সে আসলে কি স্বীকার করে নিচ্ছে? কি স্বীকার করছে? সে পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে তার জীবনের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে নিজেকে পরিস্থিতির একজন অসহায় শিকার বা ভিকটিম হিসেবে ঘোষণা করছে। মানে ভিকটিম মেন্টালিটি। ঠিক। আর এই ভিকটিম মানসিকতা মানুষকে দুর্বল করে দেয়, কারণ সে তখন মনে করে তার কিছু করার নেই, তাকে শুধু সহ্য করে যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে দোষ অন্যের ঘাড়ে চাপানোর অর্থ হল নিজের ক্ষমতাটাও অন্যের হাতে তুলে দেওয়া। একদম ঠিক। কিন্তু যখন কেউ এই উৎসের দর্শনটা গ্রহণ করে এবং বলে, জীবন আমার, তাই এই ভুল সিদ্ধান্তটাও আমার ছিল, তখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। প্রথম ধাক্কায় এটা নিশ্চয়ই কষ্টদায়ক হয়। কষ্টদায়ক হতে পারে, কিন্তু সাথে সাথেই মানুষটি তার হারানো ক্ষমতা ফিরে পায়। কারণ যে ভুলটা সে নিজে করেছে, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার নিজেরই আছে। এই যে নিজের জীবনে স্টিয়ারিং নিজের হাতে ফিরে পাওয়া, এটাই হলো প্রকৃত ক্ষমতায়ন। একদম। এটা সাময়িক স্বস্তি হয়তো দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটা মানুষকে নিজের ভাগ্য পরিবর্তনের শক্তি যোগায়। তার মানে দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি আসলে কোনো শেকল নয়, এটা হলো নিয়ন্ত্রণের চাবিকাঠি। ঠিক বলেছেন। আমি যদি মেনে নিই যে আমার বর্তমান অবস্থার স্থপতি আমি নিজেই, তবে এটা স্বয়ংক্রিয়ভাবেই প্রমাণিত হয় যে আমার ভবিষ্যৎ অবস্থার স্থপতিও আমি হতে পারব। এই দৃষ্টিভঙ্গি তো সত্যি যুগান্তকারী। হ্যাঁ, এবং এটা মানুষকে অভিযোগ করার বদলে সমাধান খোঁজার দিকে ধাবিত করে। আর এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় প্রয়োগ দেখা যায় আমাদের প্রাত্যহিক জীবনে। প্রাত্যহিক জীবনে কিভাবে? আমরা যখন সিদ্ধান্ত শব্দটা শুনি, তখন সাধারণত আমাদের মাথায় খুব বড় কোনো ঘটনার কথা আসে। কথাটা আমাদের প্রাত্যহিক জীবনের সেই ছোট ছোট ইটগুলোর দিকে মনোযোগ দিতে বলছে। এই ছোট ইঁটের বিষয়টা আরেকটু পরিষ্কার করা দরকার, কারণ আমরা অনেকেই ভাবি যে সকালে অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠা বা না ওঠার মতো ছোট বিষয়ে জীবনের কি বা যায় আসে। কিন্তু এই ছোট বিষয়গুলোই আসলে মূল ভিত্তি তৈরি করে। সকালে আধ ঘন্টা বেশি ঘুমাবো নাকি উঠে কাজ শুরু করব, রাগে ফেটে পড়ব নাকি নিজেকে শান্ত রাখব। বা ধরুন অবসর সময় নতুন কিছু শিখব নাকি স্রেফ সময় নষ্ট করব। একদম। এগুলো সবই এক একটা সিদ্ধান্ত। আমরা হয়তো সচেতনভাবে ভাবি না যে এগুলো সিদ্ধান্ত, কিন্তু আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত এই নির্বাচনগুলো করে যাচ্ছে। আর এই অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তের যোগফলই হল সেই চূড়ান্ত ভাগ্য বা ডেস্টিনি। ঠিক তাই। উৎসটা মূলত এই বার্তাটাই দিচ্ছে যে জীবনের স্থপতি হওয়ার অর্থ হল বড় ব্লুপ্রিন্ট থেকে শুরু করে ছোট একটা ইটের গাঁথুনি সবকিছুর প্রতি সচেতন থাকা। এই জায়গাটাতে আমার আরেকটা খটকা লাগছে। বলুন। আমরা তো এমন এক সমাজে বাস করি যা প্রতিনিয়ত আমাদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের চারপাশে এত এত তথ্য, এত বিজ্ঞাপন, সামাজিক মাধ্যমের এত কোলাহল। হ্যাঁ, নয়েজ তো চারদিকে। সবাই আমাদের বলে দিচ্ছে আমাদের কি কেনা উচিত, কেমন জীবনযাপন করা উচিত, সাফল্যের সংজ্ঞা কী হওয়া উচিত। এই হাজারো আওয়াজের ভিড়ে, এই প্রচণ্ড কোলাহলে একজন মানুষের পক্ষে কি সত্যি নিজের জীবনের স্বাধীন স্থপতি হওয়া সম্ভব? যখন চারপাশের সবকিছুই আমাদের প্রভাবিত করতে চাইছে, তখন এই সিদ্ধান্ত আপনার কথাটা একটু অবাস্তব শোনায়, তাই তো? হ্যাঁ, ঠিক সেটাই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা অত্যন্ত যৌক্তিক একটা উদ্বেগ। আমরা এমন এক যুগে বাস করছি যাকে অ্যাটেনশন ইকোনমি বলা হয়। অ্যাটেনশন ইকোনমি, হ্যাঁ। অ্যালগরিদম, বিজ্ঞাপন এবং সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের হয়ে আমাদের সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়ার জন্য।
তারা চায় আমরা যেন কোনো প্রশ্ন না করে তাদের ঠিক করে দেওয়া ছকে পা ফেলি। আর ঠিক এই কারণেই আজকের দিনে এই ছোট্ট উৎসটার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি, তাই না? একদম। এটা একটা শক্তিশালী নোঙরের মতো কাজ করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে চারপাশ থেকে যতই চাপ আসুক না কেন, যতই প্রলোভন বা ভয় দেখানো হোক না কেন, চূড়ান্ত শিলমোহর দেওয়ার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকে। সমাজ হয়তো একটা নির্দিষ্ট পেশাকে সফল বলে তকমা দিতে পারে, কিন্তু সেই পেশা বেছে নেওয়ার জন্য ফর্মে স্বাক্ষর করার সিদ্ধান্তটা একান্তই ব্যক্তির নিজের। বাইরের কোলাহল আমাদের প্রভাবিত করতে পারে, আমাদের সামনে বিকল্পগুলো তুলে ধরতে পারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের যে অন্তিম মুহূর্তটা, সেই মুহূর্তটিতে মানুষ সম্পূর্ণ একা এবং সম্পূর্ণ স্বাধীন। ঠিক বলেছেন। কথাটা গভীরভাবে ভাবার মতো। জীবনের এই নির্মাণ কাজে আমরা হয়তো অন্যদের পরামর্শ নিতে পারি, বিশেষজ্ঞদের মতামত শুনতে পারি, সমাজ থেকে উপাদান সংগ্রহ করতে পারি, হ্যাঁ, এগুলো তো করতেই হবে। কিন্তু যখন আমরা ড্রাফটিং বোর্ডে বসি তখন পেন্সিলটা আমাদেরই হাতে থাকে। আমরা যদি চোখ বন্ধ করে অন্যের কথা একটা ভুল নকশা আঁকি, তখন ভবনটা ভেঙে পড়ার পর এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই যে অমুকের কথায় আমি এটা করেছিলাম। কারণ দিন শেষে ভবনটা নিজের, আর সেখানে বসবাস করার পরিণতিও নিজেকেই ভোগ করতে হবে। আর এটাই হলো স্বকীয়তা বা অটোনমির আসল রূপ। অটোনমিকেও কাউকে উপহার হিসেবে দেয় না। না, এটা একটা অর্জন এবং একটা নিরন্তর অনুশীলন। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোট বড় নির্বাচনে এই স্বকীয়তার চর্চা করতে হয়। দি আর্কিটেক্ট অফ ইয়োর ওন ডেস্টিনি আমাদের সেই চর্চার দিকেই আহ্বান জানাচ্ছে। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেকগুলো স্তর উন্মোচন করলাম। আমরা দেখলাম কিভাবে মাত্র একটা লাইন জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, ভাগ্যের মতো একটা প্রাচীন ধারণাকে চ্যালেঞ্জ করে মানুষকে সক্রিয় হওয়ার ডাক দেয়। হ্যাঁ, এবং আমরা অধিকার আর দায়বদ্ধতার সেই নিখুঁত সমীকরণটাও বুঝলাম। একদম। যেখানে জীবনের মালিকানা দাবি করলে সিদ্ধান্তের পরিণতিও মাথা পেতে নিতে হয়। এবং আমরা এটাও দেখলাম যে এই দায়বদ্ধতার ভার প্রথম দর্শনের শ্বাসরুদ্ধকর মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে পরিস্থিতির দাসত্ব থেকে মুক্তির চাবিকাঠি। আর এই দর্শনটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের ভাগ্য নির্মাণ করে চলেছি, তা আমরা সচেতনভাবে করি বা অবচেতনভাবে। ঠিক বলেছেন। তবে একেবারে শেষে এসে আমাদের আজকের এই আলোচনাটা গুটিয়ে আনার আগে আমি একটা বিষয় নিয়ে একটু ভিন্ন দিক থেকে আলো ফেলতে চাই। হ্যাঁ, বলুন। আমরা এতক্ষণ আলোচনা করেছি যে কিভাবে আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের ভাগ্য নির্মাণ করে, আমরা কিভাবে ইটের ওপর ইট গেঁথে জীবনের কাঠামো দাঁড় করাই। কিন্তু একটু উল্টো দিক থেকে ভেবে দেখুন তো, উল্টো দিক মানে? ওই সিদ্ধান্তগুলো কি হবে যেগুলো আমরা কখনো নিই না? সিদ্ধান্ত না নেওয়া। হ্যাঁ, জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভয়ে, দ্বিধায় বা পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকি। হ্যাঁ, এরকম তো প্রায়ই হয়। আমরা ভাবি চুপ করে থাকলে বা কোনো কিছু না বেছে নিলে হয়তো আমরা নিরাপদ থাকব। আমরা সিদ্ধান্তের ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একটু তলিয়ে ভাবলে সিদ্ধান্ত না নেওয়াটাও কি আসলে এক ধরনের সিদ্ধান্ত নয়? ও আচ্ছা, খুব গভীর একটা পয়েন্ট এটা। আমরা যখন কোনো কিছু বেছে না নেওয়ার সিদ্ধান্ত নিই, তখন কি অজান্তেই আমরা আমাদের জীবনের নকশায় এমন কিছু শূন্যস্থান তৈরি করে ফেলছি না? একজন স্থপতি যদি ড্রাফটিং বোর্ডে বসে কোনো একটা পিলারের নকশা করতে অস্বীকার করেন, তবে সেই শূন্যস্থানটাই হয়তো একসময় পুরো ভবনের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে। একদম। তাহলে প্রশ্ন থেকে যায়, জীবনের স্থপতি হিসাবে আমাদের এই নীরবতা, আমাদের এড়িয়ে যাওয়া এবং আমাদের নিষ্ক্রিয়তা আমাদের ভাগ্যের ব্লুপ্রিন্টে ঠিক কী ধরনের ফাটল তৈরি করছে? যা আমরা বেছে নিচ্ছি তা তো আমাদের ভাগ্য গড়ছেই। কিন্তু যা আমরা বেছে নেওয়া থেকে পালিয়ে বেড়াচ্ছি তা কি আরও বেশি ভয়ঙ্করভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে না? এই প্রশ্নটাই শ্রোতাদের ভাবনার জগতে ঘুরপাক খাওয়ার জন্য রেখে গেলাম। আজ আর কথা বাড়াচ্ছি না, আলোচনা এখানেই শেষ করছি।